বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। করোনাকালীন এই সময়ে আমরা বাসায় থাকছি নিরাপদে থাকার জন্য। বাসায় থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবো, প্রচুর পরিমাণে ভিটামিনযুক্ত খাবার খাবো এবং প্রচুর পরিমাণে পানি খাবো, সঙ্গে কিছু ব্যায়াম করব। আর বাসা থেকে যদি প্রয়োজনীয় বাইরে বের হয় তাহলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাসা থেকে বের হবো। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর অর্থনীতির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাই। আমি সানজিদা আনোয়ার, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা নবম শ্রেণীর অর্থনীতির অষ্টম অধ্যায় বাংলাদেশের অর্থনীতির পাঠ 8.2 এর আংশিক অংশ 8.3 এবং 8.4 করব। প্রথম ক্লাসে আমরা 8.1 এবং 8.2 এর আংশিক অংশ পড়েছিলাম। আজকে আমরা পড়বো হচ্ছে 8.2 এর শেষের যে অংশটুকু আছে সেইটুকু, 8.3 এবং 8.4। এখান থেকে যা শিখবো তা হলো বাংলাদেশের সেবাখাত সম্পর্কে জানতে পারবো, বিভিন্ন খাতের আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে জানতে পারবো, কৃষি ও শিল্প খাতের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে জানবো। বাংলাদেশের সেবা খাত আমরা গত ক্লাসে শিখেছি কৃষি খাত ও শিল্প খাত। আজকে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি সেবা খাত সম্পর্কে জানবো, বিভিন্ন খাতের আপেক্ষিক গুরুত্ব, কৃষি শিল্প খাতের গুরুত্ব কি একে, এবং কৃষি এবং শিল্প খাতের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে জানবো। আলোচ্য বিষয় অবশ্যই তোমরা খাতায় উঠিয়ে নিবে। আলোচ্য বিষয় হচ্ছে সেবা খাত, কৃষি শিল্প ও সেবা খাতের আপেক্ষিক গুরুত্ব, কৃষি এবং শিল্প খাতের পারস্পরিক নির্ভরশীলতা। তাহলে আজকের পড়ার বিষয় হচ্ছে সেবা খাত, মানে সেবা খাতটা কি, কোন কোন বিষয়কে নিয়ে সেবা খাত গড়ে উঠেছে, কৃষি শিল্প ও সেবা খাতের আপেক্ষিক গুরুত্ব। এই বাংলাদেশের অর্থনীতির যে তিনটা খাত, কৃষি শিল্প সেবা, এই খাতগুলোর যে আপেক্ষিক গুরুত্ব, কোনটার উপর কোনটা নির্ভরশীল, কৃষি এবং শিল্প খাতের পারস্পরিক নির্ভরশীলতা। বাংলাদেশের অর্থনীতিতে কৃষি এবং শিল্প পরস্পর নির্ভরশীল, এই নির্ভরশীলতাটা সম্পর্কে আমরা আজকে পড়বো। এবারে আসি বিস্তারিত আলোচনা। সেবা খাত, সেবা বলতে আমরা কি বুঝি? চিকিৎসা সেবাই বুঝি মনে হয়, চিকিৎসা সেবা। কিন্তু অর্থনীতিতে সেবা খাত বলতে সেই জিনিসকে বোঝায় যে অর্থনীতিতে যেসব কাজের মাধ্যমে অবস্তুগত সেবা কর্ম উৎপাদিত হয়, অর্থাৎ যা রূপান্তরিত কাঁচামাল হিসাবে দৃশ্যমান নয়। শিল্প খাতের কাঁচামাল আমরা দেখতে পাই, কৃষি খাতের কাঁচামাল আমরা দেখতে পাই, কিন্তু সেবা খাতের কাঁচামাল আমরা দেখতে পারবো না, মানে কাঁচামালটা দৃশ্যমান হবে না, কিন্তু মানুষের বিভিন্ন অভাব পূরণ করবে এবং যার বিনিময়ে মূল্য আছে তাকেই সেবা বলে। তাহলে সেবা খাত হচ্ছে অর্থনীতির যেসব কাজের মাধ্যমে অবস্তুগত সেবা কর্ম উৎপাদিত হয়, যেগুলো বস্তুগত আমরা দেখতে পাই, অবস্তুগত আমরা দেখতে পাই না, উৎপাদিত হয়, অর্থাৎ যা রূপান্তরিত কাঁচামাল হিসাবে দৃশ্যমান কিন্তু মানুষের বিভিন্ন অভাব পূরণ করে। রূপান্তরিত কাঁচামাল হিসাবে আমরা দেখতে পাচ্ছি না, দৃশ্যমান না, কিন্তু মানুষের বিভিন্ন অভাব পূরণ করবে, যার বিনিময়ে মূল্য আছে, যেটার জন্য অবশ্যই টাকা বা অর্থ ব্যয় করতে হবে, তাকে আমরা সেবা বলবো। তাহলে এই যে বাংলাদেশের সেবা খাতগুলো হচ্ছে বিভিন্ন আর্থিক ও বীমা খাত, পরিবহন ব্যবস্থা, পাইকারি ও খুচরা ব্যবসায়ী, এদের সকলগুলো হচ্ছে এই সেবা খাতে অন্তর্ভুক্ত। তাহলে সেবা খাত থেকে 2014-15 অর্থ বছরে বাংলাদেশের যে জিডিপি আছে বা দেশীয় উৎপাদন আছে, সেইখানে সেবা খাতের অবদান ছিল 53.58%। তাহলে সেবা খাতের অবদান হচ্ছে 2014-15 অর্থ বছরে বাংলাদেশের জিডিপিতে বা জাতীয় আয়ে হচ্ছে 52.53%। এবং এই হচ্ছে সেবা খাতের অবদান। এই যে জিডিপির চিত্র, যেখানে আমরা 14-15 সালে এই যে সেবা খাতগুলো হচ্ছে পাইকারি ও খুচরা বিপণন, হোটেল রেস্তোরাঁ, পরিবহন সংরক্ষণ ও যোগাযোগ, আর্থিক প্রতিষ্ঠান খাত, রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য বীমা, লোক প্রশাসন ও প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবা, কমিউনিটি সামাজিক ও ব্যক্তিগত সেবা, এগুলো হচ্ছে সেবা খাতের খাত। যেমন কৃষির খাত থাকে কৃষিজের ফসল, তারপর শিল্পের যেমন খাত থাকে খনিজ শিল্প, এগুলো ঠিক তেমন সেবা খাতেরও এগুলো হচ্ছে খাত। এই খাত ওয়ারি যে হিসাব 2014-15 সালে এই পাইকারি এবং খুচরা বিপণন থেকে যে জিডিপির অবদান, সেটা হচ্ছে 14.08। ঠিক একইভাবে প্রত্যেকটা খাতেরই অবদান এখানে দেওয়া হয়েছে, যেটা তোমরা মিলেছিল 52.53,
60% এবং 15-16 সালে সেটা আস্তে সব মিলিয়ে কিছুটা বেড়েছে, কোনো খাতের অবদান বেড়েছে, কোনো খাতের অবদান কমেছে, ঠিক সব মিলিয়ে সেটার অবদান ছিল 53.52%। এই হচ্ছে 2014-15 এবং 15-16 অর্থ বছরে জিডিপিতে সেবা খাতের অবদান। এই সেবা খাতগুলোর মধ্যে আমরা কিন্তু সবচেয়ে বড় অবদান দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে পাইকারি এবং খুচরা বিপণনের। এই হচ্ছে একটা, আর তার দ্বিতীয় সর্বোচ্চ খাত থেকে অবদানটা আসছে সেটা হচ্ছে পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ। এই পরিবহন, সংরক্ষণ, যোগাযোগের মধ্যে আমাদের কিছু ভাগ আছে, সেটা হচ্ছে স্থল পরিবহন। স্থল পরিবহনের মধ্যে সড়ক পরিবহন ও রেল লাইন বা রেলপথ যেটা আছে, রেল লাইন, সেইটা হচ্ছে এর মধ্যে অন্তর্ভুক্ত। এখানে আমরা একটা হিসাব দেখছি যেটা 2016 সাল অনুযায়ী সড়কের মধ্যে জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়ক, এগুলোর যে হিসাব সেটা হচ্ছে জাতীয় মহাসড়ক আছে হচ্ছে 3813 কিলোমিটার, এটা হচ্ছে আমাদের জাতীয় মহাসড়ক। আর আঞ্চলিক মহাসড়ক আছে 4247 কিলোমিটার। আর জেলা সড়ক যে আছে 13242 কিলোমিটার। এটা হচ্ছে স্থল মধ্যে সড়ক পথের হিসাব। আর রেল পথের দৈর্ঘ্য হচ্ছে 2877 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের স্থলপথের পরিবহনের হচ্ছে হিসাব। এরপরে আসি জলপথে পরিবহন। আমাদের প্রধান সামুদ্রিক বা সামুদ্রিক বন্দর হচ্ছে চট্টগ্রাম। এর মাধ্যমে কিন্তু দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 97% পরিচালিত হয়। মানে সমুদ্র বন্দর দিয়ে, চট্টগ্রাম বন্দর দিয়েই যে আমাদের আমদানি ব্যবসায়ী বা শিল্প যে আমদানি রপ্তানি হয় বাণিজ্যের, সেটা 97% এটা দিয়ে হয়। আর দ্বিতীয় আছে মংলা বন্দর, এটা দিয়ে কিছুটা হয়। আর অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের 188টি জলযান দ্বারা এখানে মানে কাদেরকে সেবা দেওয়া হয়, জনগণকে সেবা দেওয়া হয়। সেটা কিসের মাধ্যমে? ফেরি সার্ভিস, প্যাসেঞ্জার সার্ভিস, কার্গো সার্ভিস এবং শিপ রিপেয়ার সার্ভিসের মাধ্যমে নাগরিকের সেবা অব্যাহত আছে। এটা হচ্ছে জলপথ পরিবহনে সেবা খাতের এই অংশটা, যেটা কিনা আমাদের জলপথে পরিচালিত হয় এগুলো। এরপরে আসি আকাশপথ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বর্তমানে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং 7টি অভ্যন্তরীণ বিমানবন্দর পরিচালনা করে। আকাশপথে যে হচ্ছে সেবা খাত দেওয়া হয় সেটা পরিচালনা করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে এবং 7টি আন্তর্জাতিক বলতে আমরা তো জানি যে দেশের বাইরে, আমাদের দেশ থেকেও বিভিন্ন দেশে যাওয়ার জন্য যখন বিমানের ওইটা হয় আন্তর্জাতিক। আর অভ্যন্তরীণ বলতে বোঝাচ্ছে দেশের ভেতরে 7টি অভ্যন্তরীণ বিমানবন্দর পরিচালনা হচ্ছে। এছাড়া 2টি স্টল পোস্ট ব্যবহারের উপযোগী রয়েছে, 2টা স্টল পোস্ট ব্যবহারের জন্য উপযোগী রয়েছে। এখানে স্টলটার ফুল ফর্ম হচ্ছে শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। স্টলের ফুল ফর্ম হচ্ছে শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। এটা হচ্ছে স্টলের পূর্ণরূপ। আচ্ছা, তাহলে এটা গেল সেবা খাতে আকাশ পথের যে পরিবহন সেটার অংশ। এরপরে আসি ডাক ও তার যোগাযোগ। ডাক ও তার যোগাযোগ হচ্ছে বাংলাদেশের টেলিযোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং এর মান উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, যেটাকে আমরা সংক্ষেপে বলি BTCL, এই বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এরা বিভিন্নভাবে নাগরিককে সেবা প্রদান করে থাকে এবং 2017 সালে এর গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12.8 কোটি। এটা হচ্ছে 2017 সালের হিসাব অনুযায়ী ডাক ও তার যোগাযোগ সেবা খাতের ব্যবহৃত জনগণের সংখ্যা। বাংলাদেশে প্রায় 9000-এর মতো ডাক বিভাগ চালু আছে এবং এই ডাক ও তার যোগাযোগ হচ্ছে সেবা খাতের অন্যতম একটা অংশ। এরপরে আসি বিভিন্ন খাতের আপেক্ষিক গুরুত্ব। এই যে আমরা সেবা খাত পড়লাম, গত ক্লাসে কৃষি এবং শিল্প খাত পড়েছি। তো উৎপাদনের ভিত্তিতে নিরূপিত বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে 15টি খাত রয়েছে। 15টি খাত নিয়ে আমাদের জিডিপিটি গঠিত। এর মধ্যে সর্ববৃহৎ 3টি খাত হচ্ছে কৃষি, শিল্প এবং সেবা। এই বাংলাদেশের কিন্তু অর্থনীতি কৃষি নির্ভর, আর কৃষি হলো অর্থনীতির প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। আমাদের দেশের
অর্থনীতিটা কৃষির উপরেই নির্ভরশীল এবং কৃষিকে কেন্দ্র করে আমাদের অর্থনীতিটা পরিচালিত হয় এবং এটাই হচ্ছে আমাদের অর্থনীতির চাবিকাঠি এবং অর্থনৈতিক উন্নয়নের কাঠামো গড়ে উঠেছে কৃষি কার্যক্রমকে কেন্দ্র করে। সেই কারণে কৃষিতে উন্নয়ন করতে হবে। কৃষি কিন্তু প্রথমত বাংলাদেশের কৃষি কিন্তু এখনো ততটা উন্নত দেশের মতো উন্নত নয়। বাংলাদেশের কৃষি খাতটাকে ধীরে ধীরে কি করছে, উন্নয়নশীল করা হচ্ছে। আধুনিক কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, উচ্চ ফলনশীল বীজ রোপণ, রাসায়নিক সার ব্যবহার, জৈব সার ব্যবহার, এগুলো করে ধীরে ধীরে কৃষিকে উন্নয়ন করা হচ্ছে, কৃষির উন্নয়ন করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের কৃষি নির্ভর অর্থনীতি হওয়ার কারণে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হতেই থাকে। ফলে কি হচ্ছে যে আশানুরূপ ফল পাওয়া যায় না, কারণ কোন প্রাকৃতিক দুর্যোগের উপরে তো আর মানুষের হাত নাই। সেটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত, প্রকৃতির ওটা লীলা খেলা, যখন প্রকৃতি ইচ্ছার মতো তার ধ্বংসযজ্ঞ চালায়। এই জন্য বাংলাদেশের অর্থনীতি থেকে কৃষির উপর নির্ভরশীলতাটা কমিয়ে কি করতে হবে, শিল্পের উপরে নির্ভরশীল হতে হবে। মুক্তবাজার অর্থনীতি এবং বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের দেশের সার্বিক উন্নয়নের সাথে শিল্পায়িত অর্থনীতি গড়ে তোলা প্রয়োজন। যেহেতু আমাদের শিল্পের সকল কাঁচামালই কোথায় থেকে আসে, কৃষি থেকে আসে এবং কৃষিকে যখন আমরা উন্নয়ন করছি তখন ধীরে ধীরে কিন্তু শিল্পের দিকেও উন্নয়নের ফলে দেখা যাচ্ছে কর্মসংস্থান বাড়ছে, কৃষকের আয় বাড়ছে এবং কৃষকের আয় বাড়ার কারণে তার অর্থ বিনিয়োগ সঞ্চয় বাড়ছে এবং সঞ্চয় যখন বাড়ে তখন বিনিয়োগ বৃদ্ধি পায়। বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার কারণে তখন দেখা যাচ্ছে মূলধন সৃষ্টি হচ্ছে। এই মূলধন সৃষ্টির ফলে সেই মূলধনটা কিন্তু গিয়ে আবার শিল্পে ব্যয় করা হচ্ছে। এইভাবে শিল্পায়িত করার জন্য কি করা হয়েছে, একটা উন্নয়ন রূপকল্প ধরা হয়েছিল। 2021 সালকে একটা লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল যে 2021 সালে বাংলাদেশকে মধ্যমানের একটা দেশ করা হবে এবং এর জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কিছুটা হচ্ছে, সে ধীর গতিতে হলেও এখন কিন্তু বাংলাদেশের উন্নয়ন বেড়েছে এবং এই বিভিন্ন খাতের মধ্যে এই খাতগুলো একে অপরের উপর নির্ভরশীল। এখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি যেটা কিনা এই স্থির মূল্যে বৃহৎ খাত ভিত্তিক জিডিপি প্রবৃদ্ধি, যেটা ভিত্তি বছর ছিল 2005 সালকে ভিত্তি বছর ধরে এখানে হিসাব করা হয়েছে। 2010 অর্থ বছর, 2010-11 অর্থ বছর, এভাবে 2016-17 অর্থ বছর, যেখানে দেখা যাচ্ছে আমাদের জিডিপিটা তিনটা খাতে, যেখান দিয়ে তিনটা খাত বোঝানো হচ্ছে, কৃষি, শিল্প, সেবা, কৃষি, শিল্প, সেবা, এভাবে বোঝানো হচ্ছে যে আস্তে আস্তে কিন্তু আমাদের শিল্পের উন্নয়ন কিন্তু হতে আছে। এই যে দেখো 5.7 ছিল 2010-এ, সেটা আস্তে আস্তে 2010-11-তে 6.46, তারপরে হচ্ছে 2011-12-তে 6.52, এভাবে বাড়তে বাড়তে কিন্তু 2016-17 সালে সেটা হয়েছে 7.2। আর এইভাবে কি হচ্ছে, ধীরে ধীরে আমাদের এই যে তিনটা খাত আছে, শিল্প, কৃষি, শিল্প এবং সেবা, সেটা আস্তে আস্তে কিন্তু এর প্রবৃদ্ধির হারটা বৃদ্ধি পাচ্ছে। এভাবে যদি আমরা এরকম ধারাতেও যদি আমাদের অর্থনীতিকে নিয়ে যেতে পারি তাহলে আমরা যে রূপকল্প 2021 ধরা হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। এই ছিল হচ্ছে সেবা খাত। এখানে 2015-16 অর্থ বছরের ভিত্তি মূল্যে জিডিপিতে খাতওয়ারি যে তিনটা খাত আছে সেই খাতের অবদান ধরা হয়েছে। কৃষি খাতের অবদান ছিল 16.01, 14-15-তে শিল্পে ছিল 30.42 এবং সেবাতে ছিল 53.57। এই হচ্ছে সব মিলিয়ে 100। যদি আমরা ধরি যে 100 হচ্ছে আমাদের জিডিপির ইনকাম বা জাতীয় আমাদের অবদান 100, তার মধ্যে 16 ছিল হচ্ছে কৃষির, 30 ছিল শিল্পের, 54 ছিল আমাদের কিসের, 54 ছিল আমাদের সেবা, দিয়ে টোটাল হচ্ছে 100। ঠিক একইভাবে 15-16 অর্থ বছরেও কৃষি খাতের অবদান ছিল 15.35, শিল্প খাতের অবদান ছিল 31.54, সেবা খাতের অবদান ছিল 53.11, মোট হচ্ছে 100। ঠিক একইভাবে 16-17 অর্থ বছরেও
কৃষি খাতের অবদান ছিল 14.74, শিল্প খাতের অবদান ছিল 32.42, সেবা খাতের অবদান ছিল 52.84। এই হচ্ছে সর্বমোট 100। তাহলে 2015-16 বছরকে যদি আমরা ভিত্তি মূল্যে হিসাব করে দেখছি যে সার্বিক খাতগুলো, এই যে সার্বিক খাত সমূহ মানে সর্বমোট মিলে আমাদের এক অবদান হচ্ছে এগুলো। এই ছিল বিভিন্ন খাতে জিডিপিতে অবদান। এবার আসি কৃষি এবং শিল্প খাতের পারস্পরিক নির্ভরশীলতা। বাংলাদেশের কৃষি এবং শিল্প কিন্তু পরস্পর নির্ভরশীল। এখানে একটা আমরা গল্পের মাধ্যমে পড়াটা বুঝে নিই। এখানে একটা হচ্ছে উদ্দীপকের মতো দেওয়া হয়েছে যে রবি একজন ধনী কৃষক, তিনি জমিতে উচ্চ ফলনশীল ধান চাষ করে গভীর নলকূপের মাধ্যমে সেচের ব্যবস্থা করেন এবং প্রয়োজনীয় জৈব সার ব্যবহার করে অধিক ধান উৎপাদন করে। ধান ও পাটের আঁশ দিয়ে তৈরি বস্তায় করে বাজারে সরবরাহ করেন। অনেকে এই ধান ক্রয় করে তার খাদ্যের অভাব পূরণ করে। এখান থেকে আমরা কিন্তু কৃষি এবং শিল্পের যে গুরুত্ব, পারস্পরিক যে নির্ভরশীলতা সেটা জানতে পারবো। প্রথমত, সে একজন ধনী কৃষক, সে কি করছে, তার জমিতে কৃষিতে আধুনিকায়নের যে সুযোগ সুবিধাগুলো আছে, যেমন উচ্চ ফলনশীল ধান চাষ করছে এবং গভীর নলকূপ মানে সেচ পাম্পের সাহায্যে সে সেচের ব্যবস্থা করছে এবং প্রয়োজনে কি করছে, জৈব সারও ব্যবহার করছে, দিয়ে তার উৎপাদন কিন্তু বেশি হয়েছে। এবং উৎপাদন বেশি হয়, সে কি করছে, তার যে উৎপাদিত ধান সেটা করছে পাটের আঁশ দিয়ে তৈরি বস্তায়, যেটা হচ্ছে পাট শিল্পের থেকে মানে কাঁচা পাট থেকে যে আঁশ দিয়ে যেটা তৈরি হয় বস্তা, সেটা করে সে বাজারে সরবরাহ করছে। তারপরে ধানটা বিক্রয় করে দিল। ধান বিক্রয় করার পরে সে কিন্তু অর্থ পেল। আর এই ধান বিক্রয় করে যেটা হচ্ছে সেটা তার খাদ্যের অভাব পূরণ করছে। এখান থেকে কৃষিতে আধুনিকায়নের ফলে দেখা যাচ্ছে তার কৃষির উৎপাদন বেড়েছে। উৎপাদনের ফলে তার আয় বেড়েছে। তার আয় বাড়ার কারণে তার সঞ্চয়ের প্রবণতাটাও বেড়েছে। সঞ্চয়ের প্রবণতাটা বাড়ার কারণে সে কি করছে, কিছু অর্থ সে শিল্পে বিনিয়োগ করছে। বিনিয়োগ করলে তাহলে শিল্পের আবার বিনিয়োগের ফলে শিল্প আবার উন্নতি হচ্ছে। এখান থেকে হচ্ছে আবার শিল্পের কাঁচামাল কিন্তু এই কৃষি থেকে আসছে। তাহলে কৃষি এবং শিল্প পরস্পর নির্ভরশীল। বাংলাদেশের ক্ষেত্রে কৃষি এবং শিল্প পরস্পর নির্ভরশীল, কারণ বাংলাদেশের শিল্পের যে কাঁচামাল সেটা কিন্তু কৃষি ভিত্তিক। এবং আমাদের দেশে যে শিল্পগুলো যে অঞ্চলে বেশি, যেখানে যে শিল্পের কাঁচামাল যে অঞ্চলে বেশি, সেই অঞ্চলে কিন্তু সেই শিল্পগুলো গড়ে উঠেছে। যেমন পাট শিল্প হচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ এই জায়গাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। চিনি শিল্পটা উত্তরবঙ্গকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তার মানে হচ্ছে যেখানে যে শিল্পের কাঁচামালটা পাওয়া যায় বেশি, সেখানে সেই শিল্পটা গড়ে উঠছে। এবার ক্ষুদ্র শিল্পে যে আমরা বাঁশ বেত ব্যবহার করি, এইগুলোর বাঁশবেতকৃত তৈরির যে আসবাবপত্র, সেগুলো কিন্তু ওই যে যেখানে বাঁশটা বেশি জন্মে সেই অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই কৃষিতে যখন উৎপাদন বাড়বে, কৃষির উৎপাদনের বৃদ্ধির ফলে যে হচ্ছে অর্থটা বেশি হবে। উৎপাদন বৃদ্ধি পেলে কি হবে, হচ্ছে ফসল বেশি উৎপাদন বৃদ্ধি পেলে সেই ফসলটা বাজারে বিক্রি করলে বেশি অর্থ পাওয়া যাবে এবং বেশি অর্থ পাওয়ার কারণে সেই অর্থটা আবার সঞ্চয়ের প্রবণতাটা বাড়বে। সঞ্চয়ের প্রবণতাটা বাড়ার কারণে সেখানে শিল্পে বিনিয়োগ হবে এবং শিল্প উন্নত হবে ধীরে ধীরে। এইভাবেই বাংলাদেশের অর্থনীতিতে কৃষি এবং শিল্প পরস্পর নির্ভরশীল। কোনটাকে, কৃষিকে বাদ দিয়ে যেমন শিল্প কল্পনা করা যাবে না, শিল্পকে বাদ দিয়েও কৃষি কল্পনা করা যাবে না। এটাই ছিল আজকের আলোচনা। এবার আসি কিছু মূল প্রশ্নে। এই প্রশ্নগুলো পড়ে সেগুলোর উত্তর বলে নিই। সেবা খাত কি? সেবা খাত হচ্ছে সেই খাত যেখানে অবস্তুগত যা রূপান্তরিত কাঁচামাল দৃশ্যমান নয় এবং যার বিনিময় মূল্য আছে, সেটা হচ্ছে সেবা খাত। স্টল এর পূর্ণরূপ কি? আমি তখনও পড়ালাম। স্টলের পূর্ণরূপ হচ্ছে শর্ট ট্রেক অফ অ্যান্ড ল্যান্ডিং। বাংলাদেশে কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে? বাংলাদেশে 3টি আন্তর্জাতিক এবং 7টি আভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে। বিটিসিএল এর পূর্ণরূপ কি? বিটিসিএল এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। বিটিসিএল এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। এই ছিল আজকের মূল্যায়ন। আগামী দিন আমাদের থাকছে হচ্ছে টপলেস 2, পড়া হচ্ছে অষ্টম অধ্যায় পাঠ 8.2 এর আংশিক অংশ 8.3 ও 8.4। আবার বলছি, পড়া হচ্ছে অষ্টম অধ্যায়ের পাঠ 8.2 এর আংশিক অংশ 8.3 ও 8.4।
আশা করছি ক্লাসটা তোমরা সবাই ভালো মতো বুঝেছো। যদি কোথাও প্রবলেম থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবে। আজ এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ।